আমাদের আজকের সেশনের প্রথম অংশে থাকছে হচ্ছে বাংলা ভাষা এবং সাহিত্য কোশ্চেন সলভ, এবং কোশ্চেন সলভ সেশনটি পরিচালনা করার জন্য অনুরোধ করছি আমাদের বাংলার সম্মানিত জনপ্রিয় মেন্টর এস আলম স্যার, যিনি হচ্ছেন এক্সক্লুসিভ এডুকেশন কেয়ারের পরিচালক। তো স্যারকে আমি বাংলা অংশটা পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে রয়েছেন। আলোচনা হবে আজকে আমাদের বাংলা প্রশ্নের সমাধান। এই অংশে আমরা আলোচনা করছি। সবার আগে একটু দেখাচ্ছি, আমরা একটু বড় করে দেই না, একটু বড় করে নিচ্ছি যেন দেখতে সুবিধা হয় সবার। একটু অন্ধকার দেখা যাবে যেহেতু আমরা সরাসরি প্রশ্ন থেকে নিয়ে আসছি। একটা হলো যে বাংলা ভাষার প্রথম প্রশ্নটা, বাংলা ভাষার কোন স্বরধ্বনি উচ্চারণগুলি জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? স্বরধ্বনির উচ্চারণের কিছু জায়গা আছে, কারণ জিহ্বা উচ্চ থাকে, মধ্য থাকে, আবার নিম্ন থাকে। তো সেই হিসেবে এক্ষেত্রে এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা ক্লাসে করেছি, আমি একটু সংক্ষেপে দেখিয়ে নিই। এই ক্ষেত্রে আমাদের উত্তরটা হবে রস্যু আর কি। উত্তরটা প্রথম উত্তরটা আমাদের রস্যু। এই উচ্চারণগুলো জিহ্বা উচ্চ থাকে, আপনি উচ্চারণ করে দেখেন রস্যু উ বলার সাথে জিহ্বাটা উঁচু হয়ে যায় বলে এখানে। বাংলার শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ। আর্যরা দেশে আসার পূর্বে এদেশে আদিম অধিবাসী, আর্যরা দেশে আসার পূর্বে দেশে আদিম অধিবাসী যেমন কোল, মুন্ডা এবং সাঁওতালদের ব্যবহৃত কিছু শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে। এই শব্দগুলোকে দেশি শব্দ বলা হয়। আর্যরা দেশে আসার পূর্বে দেশে আদিম অধিবাসী যেমন কোল, মুন্ডা এবং সাঁওতালদের ব্যবহৃত কিছু শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে। এই শব্দগুলো দেশি শব্দ নামে পরিচিত। আমরা পরের প্রশ্নে আসি যে ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থ রচয়িতাকে। ধ্বনি বিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থ রচয়িতা হলেন মোহাম্মদ আব্দুল হাই। মোহাম্মদ আব্দুল হাই এটা। আচ্ছা, আর এবার দেখেন এখানে একটা মজার বিষয়, বাংলা বর্ণমালায় যেহেতু কথাটা বলছে, তাহলে এটা যদি আসে বাংলায় যৌগিক স্বরধ্বনি কয়টা, তাহলে উত্তর হচ্ছে 25টি। আর বাংলা বর্ণমালায় যৌগিক স্বর যখন বর্ণমালা কথাটা বলেছে তাহলে বর্ণ হবে 2টি। বাংলার বর্ণমালায় যৌগিক স্বর হলো 2টি, ওই এবং ও। যৌগিক স্বর 2টি, এর কোনো লিখিত রূপ বাংলায় নেই, শুধু উচ্চারিত হয়। ঠিক আছে। আর যোগরূঢ় শব্দ কাকে বলে? দেখো, সমাস নিষ্পন্ন যে সকল শব্দ, সমাস নিষ্পন্ন যে সকল শব্দ তার সমস্যমান পদগুলোর অনুগামী না হয়ে যখন অন্য কোনো বিশেষ অর্থ গ্রহণ করে তাকে বলা হয় যোগরূঢ় শব্দ। সমাস নিষ্পন্ন যে সকল শব্দ তার সমস্যমান পদগুলোর অনুগামী না হয়ে যখন অন্য কোনো বিশেষ অর্থ গ্রহণ করে সেটা বলে যোগরূঢ় শব্দ। যেমন শাখা মৃগ, শাখায় থাকে যে মৃগ আর কি, শাখায় চলে যে মৃগ সেটা হলো শাখা মৃগ। তো সেক্ষেত্রে এটা মূলত মৃগ হলো হরিণ, আর শাখা মৃগ শব্দ হলো বানর। তাহলে শাখায় থাকে যে মৃগ, শাখায় থাকে যে হরিণ, তাকে না বুঝে কি বুঝাচ্ছে? বানরকে বুঝাচ্ছে। সুতরাং এই শব্দটা যোগরূঢ় শব্দ। আচ্ছা, আরেকটা কথা বলি, একটু দেখতে হবে 6 নম্বরে উপসর্গ যুক্ত শব্দ। উপসর্গযুক্ত শব্দ দেখো, বাংলাতে বেশ কিছু উপসর্গ রয়েছে, খাঁটি বাংলা, সংস্কৃত, বিদেশি। এর মধ্যে দেখো বিদ্যা, এটা একটা শব্দ। এটা যদি বাদ একটা ঘটনা দেখো, সেটা হলো এই যে এটা হলো এই যে উপসর্গ। এই যে উপসর্গ থাকবে শব্দের আগে, উপসর্গ মনে রেখো, আর প্রত্যয় থাকবে শব্দের শেষে। প্রত্যয় শব্দের শেষে। ধরো এই যে হার, হারের সাথে আ বসলে আহার, উপসর্গ। হার আ মানে হলো হেরে যাওয়া। তাহলে তুমি যদি বিদ্যা বি দিলে এই শব্দটার কোনো মূল শব্দ থাকে না, সুতরাং এটা উপসর্গ নয়। তারপরে বিস্ময়, শয় বলে কোনো শব্দ নেই, পুল বলে কোনো শব্দ নেই। কিন্তু দ্রোহ, দ্রোহের আগে বি হলে বিদ্রোহ, দ্রোহের এটা হলো বি উপসর্গ যোগে, এটা বিদ্রোহ। সুতরাং উত্তরটা হবে সি। উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি বলতো? সি। এবার দেখো বিভক্তিযুক্ত শব্দ কোনটি? দেখো, শব্দের মূল শব্দের সঙ্গে যখন এটা যোগ হয় বিভক্তি হয়। দেখো স্বর জ, এটা প্রত্যয় আসলে যোগে গঠিত শব্দ। চম্পক এটা মৌলিক শব্দ, চশমা মৌলিক শব্দ। তাহলে সরোবর, সরোবর দেখো এই যে সরোবর যোগ এ, সেক্ষেত্রে এ বিভক্তি যোগে গঠিত হয়েছে সরোবরে। সুতরাং উত্তর হবে ক। 7 নম্বর উত্তর কি হবে বলতো? ক। এ পর্যন্ত আমরা
7টা উত্তর অলরেডি দিয়ে ফেলেছি ভাইয়া। এবার আসো, কোনটি প্রত্যয় সাধিত শব্দ? ভাই বোন, এটা সমাস সাধিত শব্দ, বুঝছো? ভাই, এই দেখো ভাই বোন, ভাই ও বোন, সরি ভাই বোন, ভাই ও বোন, এটা সমাস সাধিত। রাজপথ, পথের রাজা, এটা সমাস সাধিত। এই যে ব কলম, কলমের আগে ব উপসর্গ যোগে এটা গঠিত, তাহলে এই শব্দটা জটিল সমাস যোগে, রাজপথ সমাস যোগে, ব কলম উপসর্গ যোগে, আর ঐকিক এটা হলো এক যোগ স্নিক, ঐকিক, ঠিক আছে? এটা হলো প্রত্যয় যোগে, ঠিক আছে, প্রত্যয় যোগে। এবার দেখো শিরোচ্ছেদ, এটার 9 নম্বরে, তাহলে 8 কোনটা গেল? ঘ নম্বর উত্তর 8-এর এক যোগ স্নিক। শিরোচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ করো, ঠিক আছে? এটা মূলত বিসর্গ সন্ধি, 300 র ও এগুলো যোগ হলে তখন সন্ধিটা বিসর্গ হয়ে যায়। তাহলে শির, দেখো এই যে শির, এই বিসর্গের কারণে এটা ছেদ যোগ হয়েছে, শির যোগ ছেদ, এটা উত্তরটা হলো খ। তাহলে বিসর্গ সন্ধি যোগে গঠিত। 9 নম্বরে কি হলো দেখো, আমাদের উত্তরটা হলো খ, 9 শিরোচ্ছেদ। হ্যাঁ, এবার দেখো দেখো তাহলে শিরোচ্ছেদ। এবার নীল কর কোন সমাসের উদাহরণ? নীল কর কোন সমাসের উদাহরণ? এটা দ্বন্দ্ব, বহুব্রী, উপপদ তৎপুরুষ, হ্যাঁ, তারপরে নিত্য সমাস হলো। যদি নীলকণ্ঠ হতো, নীলকণ্ঠ যার, আমি আরেকটু দেখি এখানে কোনো প্রিন্টিং এ কোনো সমস্যা আছে কিনা। এটা দেখো, এটা হলো যদি থাকতো নীলকণ্ঠ, তাহলে এটা বহুব্রীহিত হতো, এটা সমানাধিকরণ বহুব্রী। যেহেতু নীলকরে যে এটা উপপদ তৎপুরুষ সমাস হবে, এটা নীলকরে যে এটা হলো উপপদ তৎপুরুষ, এটা না নিত্য সমাস, না দ্বন্দ্ব, না বহুব্রী, সেক্ষেত্রে খেয়াল রাখে এটা হলো উপপদ তৎপুরুষ। এবার দেখো প্যাডাগজি শব্দের পরিভাষা কোনটি? প্যাডাগজি, হ্যাঁ, এটা সহশিক্ষা, নারী শিক্ষা, শিক্ষা তত্ত্ব, শিক্ষা নীতি। মূলত দেখো এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে, আরেকটু দেখে নেই। মূলত যেটা শিক্ষা নিয়ে যে কাজ করা হয়, একটা হলো প্যাডাগজি, শিক্ষানীতি গেল। তাহলে 11 উত্তর ঘ। বঙ্কিম শব্দের অর্থ হলো বাঁকা, এই যে এটা হলো বাঁকা, বঙ্কিম। আর সোজা, যদি তাহলে বঙ্কিমের বিপরীত হলো সোজা, সোজার একটা বিপরীত শব্দ হলো ঋজু। বন্ধুর হলো উঁচু নিচু পদ, অসম সামান্য সুষম, যেটা সমানভাবে বন্টন করা হয়, তাহলে বঙ্কিমের বিপরীত হলো ঋজু বঙ্কিম। 12 উত্তর ঘ। 13 নম্বর দেখো, বাংলা একাডেমি প্রথম বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? 1992 সালে বাংলা একাডেমি প্রথমবারের মতো এই যে প্রমিত বাংলা ব্যাকরণ নিয়ম এটি করেন তারা, ঠিক আছে? তাহলে বাংলা একাডেমি বাংলা ব্যাকরণের প্রমিত বাংলা নিয়ম এটা প্রণীত হয় 1992 সালে। এবার আসো, কোন বানানটি শুদ্ধ? এখানে একটা ঝামেলা আছে। 14 নম্বরে দেখো, খুবই কাছাকাছি সবগুলো বানান। এই যে ধুলি বানানটা দেখো, ধুলি বানানটা, এই যে এটা ভুল, এটা ধুলি। তারপরে এই যে এখানে আরো একটু ব্যাপার আছে, দেখো মূল বলে ইনটা নাই, মূলত মূলা থেকে মূল শব্দটা মূলা রস্যকার আসলে, বুঝছো এটা? তাহলে কোন বানানটি শুদ্ধ? ওই যে ধুলো বলেই কিছু নেই, ধুলি, মূল শব্দটা হলো দীর্ঘকার, এটাও ভুল, মূল হয় না, হয়তো যদিও মূলা থেকে সাধু ভাষা, মূলা থেকে সেক্ষেত্রে মূলা শব্দটা রস্যকার লয়কাল্লা, মূলা এটা মৌলিক শব্দ, সুতরাং খ নাম্বারটা উত্তর ঠিক এক্ষেত্রে, ঠিক আছে? তাহলে 14 খ গেল। এটা একটু মিলিয়ে নিবা ভাইয়া। 15 নম্বর আমরা আসি, পরের প্রশ্নটা দেখো। কোন গানকে ইউনেস্কো হেরিটেজ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছেন? গানের কথা বলা হয়েছে এখানে। বাংলায় বেশ কিছু বিষয়কে করা হয়েছে, হেরিটেজ হিউম্যানিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গান শুধু একটাই, সেটা হলো বাউল গান। বাউল গানকে ইউনেস্কো হেরিটেজ হিউম্যানিটি হিসেবে ঘোষণা করেছে। আচ্ছা, এবার আমরা একটু আসি,
ফোর্ট উইলিয়াম পর্বে দেখো, একটু খুব মনোযোগ দিয়ে শোনো। এদেশে আসা তরুণ ইংরেজ সিভিলিয়ানদের শিক্ষা তাদের দেশে পুরোপুরি সমাপ্ত হতো না। এদেশে আসা তরুণ ইংরেজ সিভিলিয়ানদের শিক্ষা তাদের দেশে পুরোপুরি সমাপ্ত হতো না। তার উপর এদেশের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা না জন্মালে উপমহাদেশে ব্রিটিশ শাসনের ভিত মজবুত হবে না। এ কারণে লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠা করেন ফোর্ট উইলিয়াম কলেজ। 1800 সালের 4 মে, খুব মনোযোগ দিয়ে শুনবা, 1800 সালের 4 মে কলেজটি প্রতিষ্ঠিত হয়ে 24 নভেম্বর এর কার্যক্রম শুরু হয়। 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হলে উইলিয়াম কেরিকে এই বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। 1801 থেকে 1815 খ্রিস্টাব্দের মধ্যে উইলিয়াম কেরির তত্ত্বাবধানে 8 জন গদ্য লেখক 13টি গদ্য গ্রন্থ রচনা করে বাংলা গদ্যের প্রভূত উন্নতি সাধন করেন বলে এই সময়কে ফোর্ট উইলিয়াম পর্বের স্বর্ণযুগ বলা হয়। এই যে 1801 থেকে 1815 মধ্যে 8 জন গদ্য লেখক, উনি তার মধ্যে একজন চণ্ডীচরণ মুন্সী। তাহলে তিনি এই যে ফোর্ট উইলিয়াম পর্বের একজন পণ্ডিত হলেন চণ্ডীচরণ মুন্সী। বাংলা ওনাদের প্রধান ছিলেন উইলিয়াম কেরি। তবে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা উইলিয়াম কেরি নন, তিনি হলেন লর্ড ওয়েলেসলি। এবার আসো রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতাকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিঃসন্দেহে। তারপর আমি একটু বলে নিচ্ছি, দেখো বাংলা গদ্যের বিকাশে যে ব্যক্তির অবদান সবচেয়ে বেশি তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার বিখ্যাত গ্রন্থ হলো রত্ন পরীক্ষা অন্যতম। এর বাইরে তিনি মৌলিক রচনা করেছেন প্রভাবতী সম্ভাষণ, তিনি ব্যাকরণ, তারপরে ব্যাকরণ কৌমুদী রচনা করেছেন ব্যাকরণ, বর্ণ পরিচয়, হ্যাঁ, এবং এটার তার বিখ্যাত গ্রন্থ। অজস্র অবদান রয়েছে তার। অনুবাদ গ্রন্থ উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি অফ এরর অবলম্বনে করেছেন ভ্রান্তি বিলাস। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলা অবলম্বনে রচনা করেছেন শকুন্তলা। এগুলো তাহলে রত্ন পরীক্ষা গ্রন্থ রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি? রবীন্দ্রনাথের পিতার নাম যা, স্বর্ণকুমারী পিতার নাম হলো তাই। তাহলে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর স্বর্ণকুমারীর পিতার নাম, যেহেতু তিনি। আর প্রিন্স দ্বারকনাথ ঠাকুর তার দাদা, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর স্বর্ণকুমারীর ভাই, প্রমথ চৌধুরী তার ভাইজি জামাই, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা সত্যেন্দ্রনাথের মেয়ের জামাই হলেন প্রমথ চৌধুরী। ঠিক আছে, তাহলে স্বর্ণকুমারী দেবীর পিতার নাম হলেন কি? দেবেন্দ্রনাথ ঠাকুর বা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আর প্রিন্স দ্বারকনাথ ঠাকুর তার দাদার নাম। ভাইয়া, তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল। এবার আমরা আর একটু পরে আসি। দেখো ভীষ্মদেব খোশনবিশ। আচ্ছা, খোশনবিশ তুমি জানো, এটা মূলত আসলে খাসনবিশ হওয়ার কথা ছিল আর কি। বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থের চরিত্র? কমলাকান্ত নাম শুনছো তোমরা? কমলাকান্ত আদালতে, হ্যাঁ, এরকম আফিম খোর, তিনি আফিম খেতেন আর কি, কিন্তু যা বলতেন সত্য বলতেন। সেই গ্রন্থের একটি বিখ্যাত চরিত্র কমলাকান্ত গ্রন্থের। দেখো দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটককে বলা হয় বাংলাদেশের নাটক। এই নাটকের সম্পর্কে বলা হয় এই নাটকের সাহিত্যিক মূল্যের থেকে সামাজিক মূল্য বেশি। এই দীনবন্ধুর নীল নাটকটা মাইকেল মধুসূদন দত্ত নেটিভ ছদ্মনামে অনুবাদ করেন। নীলদর্পণ বা দি ইন্ডিগো প্লান্টিং মিরর। ঠিক আছে, এটা হলো তিনি এই নামে অনুবাদ করেছিলেন। আচ্ছা, এরপরে তাহলে মাইকেল মধুসূদন দত্ত নীলবন্ধু নাটক ইংরেজিতে অনুবাদ করেছিলেন এই নেটিভ ছদ্মনামে। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? বিসর্জন নাটকের বিখ্যাত চরিত্রগুলো হলো জয়সিংহ, রঘুনাথ, অর্পণা, তারপরে ডাকঘর অমল। রক্তকরবী নাটকের বিখ্যাত চরিত্র হলো রঞ্জন। তাহলে রঞ্জন চরিত্রটা রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের বিখ্যাত চরিত্র। ঠিক আছে, নেক্সট
পরেরটা আসতেছি। তৈল প্রবন্ধটি কে লিখেছেন? এটা হলো হরপ্রসাদ শাস্ত্রী। একটি বিখ্যাত প্রবন্ধ হলো হরপ্রসাদ শাস্ত্রীর বিখ্যাত প্রবন্ধ হলো তৈল। অর্থাৎ তৈল দিলে, জায়গা মতো তেল দিলে যে কাজ হয়, এরকম একটি রম্যধর্মী প্রবন্ধ রচনা হলো তৈল। আর তোমরা কোথাও যাবে না, আমাদের সঙ্গেই থাকবে। আমাদের স্যাররা আসতেছেন, বিষয়ভিত্তিক বাংলার পর একের পর এক স্যাররা আসবেন এবং কথা হবে। খুব বেশি আমরা নিব না, কিন্তু নিখুঁত সমাধান পেতে আমাদের সঙ্গেই থাকতে হবে আপনাদের। আচ্ছা, নাম রেখেছি কোমল গান্ধার, এটি একটি কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থ রচয়িতা হলেন পঞ্চ পাণ্ডবদের মধ্যে অন্যতম কবি বিষ্ণুদেব, বিখ্যাত। হ্যাঁ, আমি প্রায় এই কথাটা করতে আমাকে পোস্টও দিয়েছি একাধিকবার। এটা এই গ্রন্থের রচয়িতাকে কোমল গান্ধার। জীবনানন্দ দাস, বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী এবং বিষ্ণুদেব, এই পাঁচজনকে বলা হয় পঞ্চ পাণ্ডব। এদের সকলের আবির্ভাব ঘটেছে গত শতাব্দীর 30-এর দশকে। এর কারণে এদের 30-এর দশকের শক্তিমান কবি বলা হয়। এদের সকলের উত্থান ঘটেছে দীনেশ রঞ্জন দাস সম্পাদিত কল্লোল পত্রিকাকে ঘিরে। এখানে তাদেরকে কল্লোল গোষ্ঠীর লেখকও বলা হয়। ঠিক আছে, তাহলে বিষ্ণুদেব। আচ্ছা, এটা আমরা সবাই জানি, এটা নিয়ে অনেক চমৎকার কিছু কথাও আছে। এই গানের প্রেক্ষাপট অমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। এই গানটির রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম। এই গানের প্রেক্ষাপট নিয়ে পরে একটা সময় আমরা ডিটেলস আলোচনা করব। এটা এ পর্যন্ত রমজান নিয়ে লেখা, ঈদ নিয়ে লেখা শ্রেষ্ঠ গান এটা কিন্তু। আচ্ছা, কবি শামসুর রহমান কয়েকটি উপন্যাস রচনা করেছেন। উপন্যাসগুলোর আমি একটু বলি। অক্টোপাস, নিয়ত মন্তাজ, অদ্ভুত আধার এক এবং এলোসে অবলায়। কবি শামসুর রহমান রচিত উপন্যাসগুলো কি কি? অক্টোপাস, নিয়ত মন্তাজ, অদ্ভুত আধার এক এবং এলোসে অবেলায়। তাহলে এর মধ্যে কোনটা আছে? অদ্ভুত আধার এক, এটা তার উপন্যাস। ঠিক আছে। সেলিম আল দীন একটা কাজ করেছেন, 1000 বছর বাংলার প্রচলিত রীতিকে ভেঙে একটা দ্বৈতবাদ তিনি বাংলা নাটকে স্থাপন করেছেন। এই যে তিনি যে নাটকে যে এটা অর্থাৎ নাটকে যে শিল্প তত্ত্বটা স্থাপন করেছিলেন তার নাম হলো দ্বৈতবাদ, সেলিম আল দীন। এবার আসি আমরা 33 নম্বরে, আমাদের আর বেশি নেই। পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থ রচয়িতাকে আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি। 32 পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থ রচয়িতা 33 নাম্বার, আমাদের 3টা আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। এটা হলেন আবুল হাসান। তিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম কবি। তার বিখ্যাত কাব্যগ্রন্থ পৃথক পালঙ্ক। কোন গল্পকারের গল্পে রিয়েলিজমের যে প্রতিফলন ঘটেছে? আবারও বলি, কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে? আসলে এটি একটু ব্যতিক্রমী প্রশ্ন হলো। দিলারা হাশেম উনি না, উনি বিখ্যাত বিবিসি অর্থাৎ ভয়েস অফ আমেরিকাতে ছিলেন। আমলকির গল্পগ্রন্থ রিজা রহমান নন, যদিও এটা শহীদুল জহির, অর্থাৎ যাদের গল্পে এই যে বাস্তবতা প্রতিফলিত হয়েছে ম্যাজিক রিয়েলিজমের, তাদের মধ্যে একজন হল শহীদুল জহির। এটা উনি শুধু একা নন, আরো কয়েকজন, তার মধ্যে উনি একজন। আচ্ছা, 21 মানে মাথা নত না করা, এই অমর পঙ্ক্তি রচয়িতাকে আব্দুল গাফফার চৌধুরী নন। আব্দুল গাফফার চৌধুরীর গান রয়েছে 21-এ, আমার ভাইয়ের রক্তরাঙ্গন 21-এ। মনির চৌধুরী তিনি 21 নিয়ে নাটক লিখেছেন, কবর নাটক লিখেছেন। সিরাজুল ইসলাম চৌধুরী উনি এশিয়া ক্রিটিক সোসাইটি, তার অবদান রয়েছে যথেষ্ট। এবং এটা মূলত আবুল ফজলের একটি বিখ্যাত লাইন উদ্ধৃতি হলো 21 মানে মাথা নত না করা। তো আশা করি এই 35টা প্রশ্নের আমরা নিখুঁত সমাধান দিলাম। আমরা খুব বেশি সময় নিলাম না, সংক্ষেপে ব্যাখ্যাও করে দিলাম, কারণ আমাদের পরের স্যার অপেক্ষা করে। হ্যাঁ, 15 থেকে আমাদের এই জায়গাটা। নদীর সমর্থক শব্দ কোনটি? সিন্ধু হলো সমুদ্রের, হিল্লোল হলো ঢেউ, নির্ঝরণা তটিনী, স্রোতস্বিনী, এটা নদীর সমর্থক শব্দ। থ্যাংক ইউ। চর্যাপদের কবিরা ছিলেন, আচ্ছা চর্যাপদের কবিরা ছিলেন, এটা একেবারে সোজা কথা। অনেকগুলো মতবাদ রয়েছে, এর মধ্যে যেটা হলো সহজানী বৌদ্ধ, এটা বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধন সঙ্গীত। সহজিয়া বৌদ্ধ ধর্মের একটি বিশেষ সম্প্রদায়, তারা বৌদ্ধ ধর্মকে সহজভাবে উপস্থাপন করেছিলেন বলে সহজিয়া নামে পরিচিত। তাহলে চর্যাপদ বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধন সঙ্গীত, তারা বৌদ্ধ ধর্মকে সহজভাবে উপস্থাপন করেছিলেন বলে সহজিয়া নামে পরিচিত।
আচ্ছা, আর এরপরে এই যে 17 না, এই অংশটা বাদ পড়ে গেছিল ভাইয়া। আচ্ছা, এবার একটু আসি শূন্য পুরাণ গ্রন্থের রচয়িতা থেকে। এটা সবাই পারছো না? সত্যি করে বলবা, হ্যাঁ বলবা, হ্যাঁ 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 বলো, হ্যাঁ পারছি। রামাই পণ্ডিত। অন্ধকার যুগটাকে যেটা বলি, রামাই পণ্ডিত হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সমন্বয়ে শূন্য ধর্ম নামে নতুন একটি ধর্ম প্রচার করতে চেয়েছিলেন। এর সম্পর্কিত গ্রন্থই শূন্য পুরাণ। রামাই পণ্ডিত হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সমন্বয়ে শূন্য ধর্ম নামে নতুন একটি ধর্ম প্রচার করতে চেয়েছিলেন। এর সম্পর্কিত গ্রন্থই শূন্য পুরাণ। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্যা গ্রাম কেন উপযুক্ত? 1909 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং পুঁথিশালার অধ্যক্ষ বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ দল্লভ পশ্চিমবাংলার বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে গৃহস্থের গোয়ালঘরের চালান নিচতে এই গ্রন্থখানি আবিষ্কার করেন। কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। 1916 সালে তিনি তার নিজের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদে এর গ্রন্থখানি প্রকাশ করেন। সুতরাং কেন, এটা আমরা জানি। আচ্ছা, এটা হয়েছে সত্যি করে বলো তো, সবার হয়ে যাওয়ার কথা না এটা? হ্যাঁ বলবা। এটা কার কার হয়েছে? গুড। কারণ হলো শ্রী চৈতন্যদেবের জন্মস্থান হলো নদিয়া, বুঝছো, নবদ্বীপ। বরুচন্দ্র দাসের জন্মস্থান এটা নিয়ে আছে। আর চর্যাপদের প্রাপ্তি পেয়েছে নেপালের রাজদরবারে, সুতরাং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তি স্থান। আচ্ছা, এবারে একটা কথা শোনো। আমরা তো জানি ওই যে আব্দুল হাকিম একটি বিখ্যাত লাইন, যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় কারণে জানি। কবি আব্দুল হাকিমের বিখ্যাত একটি কাব্যগ্রন্থ রয়েছে নূরনামা। এই কাব্যের ভূমিকা অংশে তিনি বলেছিলেন, কেতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হবিলাস, তে কাজে নিবিদি করি বাংলা রচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। এটা করতে গিয়ে তিনি ওইখানেই ওই ভূমিকা অংশেই বলেছিলেন নূরনামা কাব্যগ্রন্থের এটা। তিনি বঙ্গবাণী নামে কোনো কবিতা কোনোদিন লিখেন নাই। নূরনামা কাব্যের ভূমিকা ওইটাই এখন আমরা কি করেছি, বঙ্গবাণী নাম দিয়ে এটা নিয়ে আসছি, বুঝছো। আলাউল কোন শতাব্দীর কবি? একটু এখানে একটা বিষয় আছে। আলাউলের জন্ম হলো 1607 আর মারা গেছেন 1680। তাহলে এই যে দেখো 1607 সালে তার জন্ম, আর তিনি মারা গেছেন 1680 সালে। তাহলে এটা সপ্তদশ শতাব্দী। তাহলে আলাউল নিঃসন্দেহে সপ্তদশ শতাব্দীর কবি ভাইয়া। এতে একটু আনকমন আসছে না? তারপর কারো কারো হয়ে যাওয়ার কথা। আলাউল পড়াইছি আমরা, আলাউলের পদ্মাবতী পড়িয়েছি তিনি জন্মটা নিয়ে। তো সেক্ষেত্রে আশা করি এটা হয়ে গেছে। উপসর্গ যুক্ত, এটা কত নম্বরে? এটা আমরা বলেছিলাম, ওই যে দেখো এটা বলেছি, এই যে দ্রোহের আগে বি বসে বিদ্রোহ, 6-2 রেকর্ড আছে আমাদের। এটা রেকর্ডটা পরে শূন্য হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।